আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সামান্তা। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে থাকবার চেষ্টা করছেন। দর্শক, বাংলাদেশের রাজনীতির এখন কি অবস্থা? সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন এবং সেই নিয়ে অনেক দল উদ্বিগ্ন, সবাই তার সুস্থতা কামনা করছে। এরই মধ্যে এনসিপির একজন মন্তব্য করেছেন যে শেখ হাসিনার যে ফাঁসির রায় হয়েছে সে রায় না দেখে যেন খালেদা জিয়ার মৃত্যু না হয় বা কিছু না হয়। এছাড়াও রাজনীতিতে আর কি কি চলছে, নির্বাচনের কি অবস্থা এবং রাজনীতি আসলে কতটুকু সংকটাপন্ন, সবকিছু নিয়ে কথা বলবো আসলে নির্বাচন হবে কিনা এবং যে ফাঁসির রায় হয়েছে বা আসামিদের যে রায়, একের পর এক মামলার রায় এখন হচ্ছে, বিচার প্রক্রিয়া রায় দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, সেগুলো আসলে কোন দিকে যাচ্ছে সে সব কিছু নিয়ে কথা বলবো। এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। এই সব কিছু নিয়ে কথা বলবো, জানার চেষ্টা করব কি চলছে এখন বাংলাদেশের রাজনীতিতে। আমাদের সাথে চারজন অতিথি আছেন আজকে রাউন্ড টেবিলের আয়োজনে। আছেন কর্নেল এম এ হক, চেয়ারম্যান রিটায়ার্ড আর্মি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, স্বাগতম আপনাকে। আছেন এ কে এম পাটোয়ারি, মিডিয়া ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক, স্বাগতম আপনাকেও। আমাদের সাথে আছেন অ্যাডভোকেট রফিক শিকদার, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। আছেন অধ্যাপক ডক্টর এম এ রশিদ, গবেষক জিও পলিটিক্স, এনএসইউ। আপনাকেও স্বাগতম, ধন্যবাদ সকলকে সময় দেওয়ার জন্য। আমরা প্রথমে কর্নেল এম এ হকের কাছে যেতে চাই। আসলে যে কথাগুলো শুরুতেই বলছিলাম যে খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, সেই জায়গায় অনেকে দোয়া চাচ্ছেন, অনেকে বলছেন যে রায়ের কার্যকারিতা না দেখে যেন তার মৃত্যু না হয়। তো কি বলতে চান আপনি? দেখুন, প্রথমত আমি চ্যানেল আইকে ধন্যবাদ জানাই যে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠানটা করার জন্য। বেগম খালেদা জিয়া একটা নাম, একটা ইতিহাস। এই ইতিহাসটা শুধু বাংলাদেশের ইতিহাস নয়, বিশ্বের দুইজন মহিলা মুসলিম প্রধানমন্ত্রী সেই সময়ে ছিলেন। একজন ছিলেন বেনজির ভুট্টো, আরেকজন ছিলেন বাংলাদেশে বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া এমন এক সময় তার আবির্ভাব, যে সময়ে রাজনৈতিক অবস্থা টলটলায়মান বাংলাদেশে। আপনার এরশাদ, জেনারেল এরশাদের যে দীর্ঘ 9 বছরের শাসন, এটাকে স্বৈরাচারী শাসন যদিও বলা হয়, সেটা হাসিনার থেকে তুলনা করলে কোনো বিষয়ই না। তো সেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে সফলভাবে নেতৃত্ব দিয়েছিলেন খালেদা জিয়া এবং দেশটাকে গণতন্ত্র আয়ন করেছেন, গণতন্ত্রের পদার্পণ করেছেন তিনি। 1991 সালে তিনি প্রধানমন্ত্রী হন। দীর্ঘ 5 বছর খুব ভালোভাবে, যদিও সেই সময়টা একটা রাজনৈতিক স্থিতি অবস্থা ছিল না, কেননা দীর্ঘ আওয়ামী এবং এরশাদের শাসন আমলে একটা অনেক র্যামন্যান্ট রয়ে গিয়েছিল। এই খালেদা জিয়া এমন একজন ব্যক্তিত্ব, তিনি সত্যিকার অর্থেই বাংলাদেশের রাজনীতির যে মূল চাবিকাঠি উনি বুঝতেন। কে দেশের শত্রু, কে দেশের মিত্র, এটা বোঝার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন। যদিও গৃহবধূ থেকে তিনি রাজনীতিতে এসেছেন এবং জিয়াউর রহমানের পরে দ্বিতীয় ব্যক্তি যিনি সবচেয়ে বেশি পপুলার এই বাংলাদেশে, সবচেয়ে বেশি পপুলার, আপনাকে মনে রাখতে হবে। কেন পপুলার? ওনার পলিসিগুলো এমন ছিল, প্রত্যেকটা কাজ তিনি দেশের স্বার্থে করতেন, এমনকি নিজের দলের লোকদেরকেও তিনি সেটা থেকে তিনি মাফ করেন নাই। যদি দেশের বিরুদ্ধে কোনো কাজ কেউ করে থাকে, সেটার বিরুদ্ধে তিনি অ্যাকশন নিয়েছেন। আমি সেটা সাক্ষী। সেটা কীরকম? 2001 সালে ক্ষমতায় আসার পর, 2001 সালের ইলেকশন, 1 অক্টোবরের ইলেকশনে উনি যখন ক্ষমতায় আসলেন, উনি কয়েক মাসের মধ্যে অপারেশন ক্লিন হার্ট চালু করলেন। ক্লিন হার্ট কেন দিয়েছিলেন জানেন? নিজের দলের যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, এবং আমরা করেছিও তাই। সেই সময়ের অবস্থা যদি আপনি খবর নেন, ম্যাক্সিমাম বিএনপির যারা সকল আপনার দেশবিরোধী, কিংবা দেশবিরোধী বলতে যারা দুর্নীতিগ্রস্ত ছিল তাই তো দেশবিরোধী, যারা দেশের টাকা পয়সা মেরে খায়, মানুষের হক নষ্ট করে, তাদেরকে কিন্তু আমরা গ্রেফতার করেছি এবং তাদেরকে জেলে পাঠিয়েছি। এটা বাংলাদেশের ইতিহাসে কোনো নেতা নেত্রী করেছেন কি বলে আমার জানা নেই। এই যে এমন একটা নেত্রী, শুধু এখানেই শেষ নয়, তিনি বুঝতে পেরেছিলেন যে ইন্ডিয়া হলো আমাদের অন্যতম শত্রু দেশ। মানে আপনি যদি কূটনীতির ভাষায় বলেন সেটা বলা যাবে না, তিনি ইন্ডিয়ার সাথে একটা সমতার ভিত্তিতে সম্পর্ক রাখতে চেয়েছিলেন। বাট উনি জানতেন যে ইন্ডিয়া এই দেশে এমন ইন্ডিয়ার দাস হতে আসলে চাননি। আপনার কাছে আবার শুনবো, আমরা এই কে এম পাটোয়ারির কাছে শুনি। এই মুহূর্তে আসলে মা ছেলে যে সম্পর্ক, আমরা তারেক রহমানের ব্যাপারটা যখনই আসে যে মা এত অসুস্থ, তিনি আসলে কবে আসবেন বা আসার কথা চলছে কিনা? ধন্যবাদ সহ আলোচক।
প্রথমে বলতে গেলে যে খালেদা জিয়ার সম্বন্ধে যে আমাদের কর্নেল সাহেব বলছেন, এটা দ্বিমত করার কোনো কিছু নাই। কারণ খালেদা জিয়া আমাদের জাতীয় নেতৃত্ব, যখন জাতি ক্রাইসিসে পড়ে তখন নেতৃত্ব যেমন ভাষা নিয়ে উঠে আসছে, শেরে বাংলা আসছে, আমরা এখন গার্জিয়ানলেস হয়ে গেছে। আমরা এমন কোনো এখন রাজনীতি নেতা পাচ্ছি না যার উপরে আমরা নির্ভর হইতে পারি, যে যারা জাতীয় ইস্যু, জাতীয় স্বার্থটা আগে দেখবে। বেগম জিয়াকে বহুভাবে নাজেহাল করছে এরশাদ, এবং ওনাকে একবার হোটেল ফুরবানিতে নিয়ে আটক করছে। সেখানে এরশাদ সাহেব একটা স্লিপ পাঠাইছে যে উনি কী চান, ওনাকে ভাইস প্রেসিডেন্ট চান, প্রধানমন্ত্রী চান, যেটা চাই সেটাই দেওয়া হবে, যে হোয়াট ডু ইউ ওয়ান্ট। সে ওই স্লিপের মধ্যে উনি লিখতে চাই ওয়ান্ট ইউর রেজিগনেশন, 1 ইঞ্চিও নড়ে নাই। তো এই যে কতগুলি দৃঢ়তা তার, এবং সে জিয়াউর রহমান একটা সততা, তার সততার জন্য এক্সাম্পল হয়ে থাকে। তার সত্য, কিন্তু আপসহীন নেত্রী হ্যাঁ বলা হয়। আপসহীন ওটা অন্য বিষয়। অনেক সময় আপসহীন হওয়া আবার ডিসকোয়ালিফিকেশন, কারণ এটা কোনো সময় কৌশলগত কারণে। আমাদের নবী অনেক সময় পিছনে আসছে, আবার যুদ্ধ করছে, ফ্যাক করে আবার যুদ্ধ করছে। এটা কৌশলের অনেক সময় চুক্তি তো আছে, হুদায়বিয়া সন্ধি এরকম করছে। তো নবী যেখানে আসছে সেখানে রিজিট থাকা, এটা আবার ডিসকোয়ালিফিকেশন রাজনীতির জন্য। রিজিট থাকবে না, কোনো অ্যাকোমোডেট করবে, সমস্যা নিয়ে অ্যাকোমোডেট করবে, আলোচনা করবে, সমস্যার সমাধান করবে। রূঢ়তা বা ওই যে আবশ্যিক কথা বলাটা, এটা রাজনীতির জন্য কোনো না, ক্রেডিট না। তো যেটা হলো, যেটা এরপরে উনি যেটা ছিলেন, ওনার হয়তো অন্যদের জন্য ওনার বদনাম হয়েছে, ওনার পার্টির লোকের জন্য বদনাম হয়েছে, ডাইরেক্ট বেগম জিয়ার এরকম কোনো বদনাম আমরা শুনি নাই। কারণ আমরা কোনো বিএনপি করি না, কিন্তু তারপরে আমরা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যতটুকু বেগম জিয়াকে জানি, কারণ বেগম জিয়ার বিয়ের লগ্ন থেকে আমি জানি। এটা অনেকে এখন যখন বেগম জিয়া হয়েছে, জিয়াউর রহমান সাহেবের ওয়াইফ হয়েছে তখন জানে। আমরা কিন্তু জিয়াউর রহমান ওয়াইফ হওয়ার আগেই ওনারা জানি, ওনার পুরো পরিবারের কাজ জানি। তো যাই সেই যে দেখছি উনি পরিবারের মধ্যে, উনি দেখতেও সুন্দর ছিল, পুতুল তার ডাক নাম ছিল, সেটা হয়েছে। কিন্তু এখন যে আমরা আমরা নেতৃত্বের ক্রাইসিস, আমাদের লিডারশিপের যে ক্রাইসিস চলছে, এটা সবাই স্বীকার করে। কারণ আমরা লিডার বানানোর জন্য কোনো দিয়ে নেই, আমরা স্পেস খালি করে দিয়ে নেই। আমি থাকবো, আমি যতদিন থাকবো আমি যতদিন থাকবো। এই জন্য নতুন আমার পরিবর্তে কে আসবে, যেমন একটা পরিবারে বলে যায়, পরিবারের কর্তা না থাকলে তার পরবর্তীতে কে হবে, তার সন্তানকে এরকম নিয়ে আসে। কিন্তু রাজনীতির মধ্যে আমরা দেখছি দুর্ভাগ্য হলো সত্য। আমরা এই যে নেতৃত্বের যে ক্রাইসিস, এটি নিয়ে রফিক শিকদারের কাছে শুনবো। তিনি সরাসরি আসলে বিএনপির নেতা। তো এখন কিন্তু অনেক দলীয় কোন্দলও সৃষ্টি হয়েছে, যারা নমিনেশন পাননি, বা আপনিও আসলে নমিনেশন পাননি। এই যে এই কোন্দলগুলো, বা আগে যারা বিএনপির খুব ত্যাগী কর্মী ছিলেন, তারা নাকি নমিনেশন পাচ্ছেন না, এবং সেই নিয়ে তারা অসন্তোষ। এই সব সংকটের মধ্য দিয়ে বিএনপি যাচ্ছে, এটির ব্যাপারে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে চ্যানেলের সামনে আমি আজকে বসেছি। এই মুহূর্তে আমি খুব আবেগ আপ্লুত। নমিনেশন আমাদের ব্রহ্মবাড়িয়া 6 এখন পর্যন্ত ডিক্লেয়ার হয়নি, দল থেকে সিদ্ধান্ত হয় নাই, সেটিও কথা নয়। নমিনেশন কেউ না কেউ পাবে। আপনার কথা একটু আস্তে শুনতে পাচ্ছি। বড় দলের অনেক প্রতিদ্বন্দ্বী আছে, প্রতিযোগিতা আছে। এই প্রতিযোগিতাগুলো সৃষ্টিশীল এবং সৃজনশীল। বিচ্ছিন্ন যে সকল ঘটনা যেখানে যেখানে হচ্ছে, দলের সিদ্ধান্তের বাইরে কিংবা কোনো ভুলভ্রান্তি, সেগুলো দলীয় সিদ্ধান্ত মোতাবেক পদক্ষেপ নিচ্ছে। নির্বাচন হবে সামনে, এবং নির্বাচনের জন্য সকল দল, বিএনপি সহ সবাই ঐক্যবদ্ধ, এবং সমগ্র বাংলাদেশে নির্বাচনের হাওয়া চলছে। কিন্তু অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে যদি বলি, যে গণতন্ত্রের মা, যিনি গণতন্ত্রের সংগ্রাম করেছেন দীর্ঘ 9 বছর, 1982 সাল থেকে 90 সাল পর্যন্ত, যার প্রত্যয়শীল নেতৃত্বে তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করি, আমরা ছাত্রদলকে বিকশিত করি, যার নেতৃত্বে 90 সালের 6 ডিসেম্বর ছাত্র গণ অভ্যুত্থান হয়। এবং ওই সময়ে বেগম খালেদা জিয়াকে আপসহীন বলা হয়, কারণ 86 সালে যে নির্বাচনটি হয়েছিল, ৫৫ নির্বাচন এরশাদের অধীনে, চট্টগ্রামের লালদিঘির ময়দানে শেখ হাসিনা গিয়ে বলেছিলেন যে স্বৈরাচারের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে। বেগম খালেদা জিয়া সেদিন 86 সালে সে নির্বাচনে যান নাই। শেখ হাসিনা গিয়েছিলেন, জাতির সামনে মুখ উন্মোচিত হয়েছিল যে তারা জনতা নয়, ক্ষমতার জন্য তার লড়াই করেছিল। সময়ের পরিক্রমা আপনি জানেন, 2 বছরের মধ্যে পার্লামেন্ট ভেঙে দিতে হয়েছিল। 1988 সালে আর শেখ হাসিনা সে নির্বাচনে জনগণের ভয়ে, চাপের মুখে আর যায় নাই। সর্বশেষ 90 সালে বেগম খালেদা জিয়ার জয় হয়েছে, বাংলাদেশের জনগণের গণতন্ত্রের জয় হয়েছে। সে কারণে বেগম খালেদা জিয়াকে সেদিন আপসহীন নেত্রী হিসেবে সমগ্র বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা একটু দলীয় কোন্দলের ব্যাপারে আসি, সেটিকে আপনারা কিভাবে প্রতিহত করবেন? সেখানে সেই নেত্রী
আমাদের কোন্দল নাই, আমাদের মধ্যে যেটুকু প্রতিযোগিতা আছে এটা আমাদের দল ঠিক করে ফেলছে এবং ফেলবেও। আমাদের গণতন্ত্রের মা আজকে অসুস্থ, তিনি মৃত্যুর শয্যায়। ওনার জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে, রাষ্ট্রপতি চেয়েছেন, আমরা দেশনেত্রীর আসলে উপদেষ্টা সুস্থতা মণ্ডলী, কামনা করি। আপনি একটু সবাই কোন্দল নিয়ে বলুন। উপদেষ্টা মণ্ডলী সকলে দোয়া চেয়েছেন। আমাদের নেত্রী সেই নেত্রী, যে নেত্রী বাংলাদেশের জন্য লড়াই করতে গিয়ে ওনার যে ছোটো সন্তান আরাফাত কোকো, তাকে তিনি হারিয়েছেন। তখন তিনি ছিলেন একটা পার্টি অফিস অবরুদ্ধ। আজকে তারেক রহমান সাহেব আজকে বিদেশে। বেগম খালেদা জিয়াকে আপনি জানেন যে সিআরপিসি 497-এ স্পষ্ট বলা ছিল যে চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবে এবং ওনাকে মুক্তি দেওয়া যেতে পারে, বয়স্ক হিসেবে, নারী হিসেবে, একজন অসুস্থ হিসেবে এবং স্বনামধন্য একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে। তারপরেও কিন্তু সেদিন তাকে মুক্তি দেওয়া হয় নাই। বোর্ড বলেছিল, উচ্চ পদস্থ বোর্ড, যে যদি চিকিৎসা সুচিকিৎসা বাইরে হয় তিনি ঠিক সুস্থ আছে হয়ে রফিক যাবেন। শিকদার, আবারও আমি আপনার কাছে বিশ্বাস শুনবো। করি আপনি- সেখানে ওনাকে চিকিৎসা করতে দেওয়া হয় নাই শেখ হাসিনা আমলে। আজকে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়াই করছেন। সেই জন্য আপনার প্রথম যে আপনার কথাটি কাছে তুলেছেন, আবারও আসবো। আপনি না, আপনি একটু যে প্রথম বেশি কথাটা উঠেছিলেন, আবেগতাড়িত হয়ে পড়ছেন, আপনি আমরা প্রথম যে দেখতে কথাটি পাচ্ছি। উঠেছিলেন, আমরা এম এ রশিদের কাছে শুনবো। গত কয়েকদিনে এতবার আসলে ভূমিকম্প হয়েছে যে মানুষ এমনিতে আতঙ্কিত এবং সবার মধ্যে একটা ব্যাপার চলে এসেছে যে যে কোনো মুহূর্তে ভূমিকম্প হয়ে আমরা সবাই আসলে ধসে যেতে পারি, মরে যেতে পারি। এই ব্যাপারটা নিয়ে আসলে রাজনৈতিক দলগুলো বা সরকার আসলে কেমনভাবে সচেষ্ট হচ্ছে মানুষকে সচেতন করার জন্য বা আমাদের মনে যে ভয় ভীতি সেটি দূর করার জন্য? ধন্যবাদ চ্যানেলকে। আমি এই প্রসঙ্গে আসার আগে, যেহেতু শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত বেগম খালেদা জিয়া এখন মৃত্যুশয্যায় আছেন, আমরা শ্রদ্ধার সাথে ওনার জন্য দোয়া করি, ওনার দ্রুত সুস্থতা আশা করি। এবং ভূমিকম্পের এই পয়েন্টে আসার আগে আমি খালেদা জিয়া সম্বন্ধে দুইটা কথা বলতে চাই। অলরেডি এখানে মাননীয় কর্নেল হক সাহেব যেই কথাগুলো বলেছেন তার মধ্যে অপারেশন ক্লিন হার্ট, উনি যে জিয়া রহমানের সাহসে উজ্জীবিত অপারেশন ক্লিন হার্টটা স্বয়ং ওনার নিজস্ব দল বিএনপির উপরে অনেক এটার প্রতিফলন হয় আমরা জানি। এবং 86-তে এরশাদের মতো ভারতের তাবেদার রাষ্ট্র প্রধানকে খালেদা জিয়া আপোষ করেননি, উনি অলরেডি বলেছেন 86 ইলেকশন নিয়ে। এবং যখন ওয়ালিনিবেল ঘটে, শেখ হাসিনা যখন পালিয়ে যায়, তখন খালেদা জিয়া বাংলাদেশে থেকে গেছেন, আমাদেরকে দেশের মানুষেরকে উনি নেতৃত্ব দিয়েছেন। এবং পরবর্তীতে পাতর ইলেকশনগুলোতে সময় আমরা ওনাকে মুসলিম হিসেবে বিগত সরকার জেলে আটকিয়ে রেখেছিল। এবং এখন পর্যন্ত খালেদা জিয়া ওনার সুস্থ থাকা অবস্থায় বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে কোনো আপোষ করেননি। তো বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা রাজনীতি করেন, যারা অন্য দেশের গোলাম হতে চান না, যারা আধিপত্যবাদ বিরোধী রাজনীতি করেন, খালেদা জিয়াকে আমি মূল্যায়ন করি তাদের মধ্যে একজন। আর আজকে বিএনপি রাজনীতি, জিয়া রহমানের আদর্শ এবং খালেদা জিয়ার সাহস আমাদের মনে হয় নিরপেক্ষভাবে তারা সরে যাচ্ছে। তারা আমাদের শত্রু রাষ্ট্রের সাথে বেশি বন্ধুত্ব করতে চাচ্ছে, যেটা অনাকাঙ্ক্ষিত। এবং আমাদের রাষ্ট্রবিরোধী যেই বিষয়গুলো বিগত ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠা করে গেছে, বিএনপির বর্তমান রাজনীতিবিদরা সেগুলো নিয়ে কতখানি সচেতন ওরাই বলতে পারবেন। এবং সামনে ইলেকশন আছে, জনগণকে ওনারা কী আশ্বাস দিতে চান পরিষ্কার করে বলতে হবে। এবং আমরা জানি বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলো, যেমন আমেরিকা যদি আমরা ধরি, তাদের ডেমোক্র্যাট রিপাবলিকান দলগুলো ডিবেট করে যে তারা রাষ্ট্রের ইলেকশনে জিতলে কী কী করতে পারবে এবং কী কী তারা বাদ দিবে, যেটা আমরা এখানে অনুপস্থিত দেখি। আমাদের সামনে ইলেকশনে যারা অংশগ্রহণ করবে তারা দলীয়ভাবে কী পরিবর্তন আনতে চান সেটা জনগণের সামনে তুলে ধরতে হবে। শুধু মিথ্যা আশ্বাস দিয়ে জনগণকে ধোঁকা দেওয়া এই জুলাই বিপ্লবের বিরুদ্ধে গাদ্দারি হবে। এবং 40,000 যারা আহত হয়েছে এবং যারা এখানে 1500-র মতো যারা নিহত হয়েছে এবং যারা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় গুম খুনের শিকার হয়েছে এবং বিভিন্নভাবে দেশকে ধ্বংস করার যে পায়তার হয়েছে, এগুলো এখনকার যারা ইলেকশনে অংশগ্রহণ করবেন সেই দলগুলো আমি চাই তারা জনগণকে মিডিয়ার সামনে তুলে ধরবেন যে আমরা এগুলো করব। এবং মিথ্যা আশ্বাস দিলে তারা কী ধরনের গ্যারান্টি দিতে চান সেটাও তারা পরিষ্কার করবে। ঠিক আছে ডক্টর এম এ রশিদ, আপনার কাছে আবারও শুনবো। আমরা কর্নেল এম এ হকের কাছে শুনবো। এই যে নির্বাচনী ইশতেহারের দিকে আসলে রাজনৈতিক দলগুলো কিভাবে এগোচ্ছে, আর রশিদ যেটি বলছিলেন যে
আসলে আমাদেরকে কি অফার করছে রাজনৈতিক দলগুলো, সেইগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো কতটা পরিচ্ছন্ন অবস্থানে এসেছে বা জনগণকে জানানোর চেষ্টা করছে কিনা? এখনো তো নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়নি। নির্বাচন কমিশন যেটা এখন ঘোষণা করবেন, তখন আসলে প্রকৃতপক্ষে রাজনৈতিক দলগুলোর কাজ শুরু হওয়ার কথা। তবে আমরা তো এখনই আসলে ভোটের যে প্রচারণা সেটি না, দেখতে পাচ্ছি, সেটা সেই দেখছি, সাথে কিন্তু এটা বিভিন্ন সম্পূর্ণ সভা সমাবেশে যেটা প্রচারণা করছে রাজনৈতিক দলগুলো, তারা প্রচারণা করছে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য তাদের দলের দিকে। সেই কথাগুলো কোনো পরিকল্পিত কথা নয়। যেমন জামাত ঘোষণা করেছে, আমরা নির্বাচিত হলে সরকারি কোনো সুযোগ সুবিধা নিব না, গাড়ি নিব না, প্লট নিব না, ঘুষ দুর্নীতি বন্ধ করব, এইগুলা ইত্যাদি ইত্যাদি তারা বলছে। আবার বিএনপি বলছে যে আমরা ক্ষমতায় গেলে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। এগুলো হলো কি এখন আনশিডিউলড কথা। যখন নির্বাচন কমিশন নির্বাচন ডিক্লারেশন দিবে, কত তারিখে নমিনেশন পেপার, কবে থেকে কি শুরু হবে, তখন তারা ম্যানিফেস্টো ঘোষণা করবে। সেই ম্যানিফেস্টোতে আসবে তারা দেশ পরিচালনা যদি করতে সুযোগ দেন জনগণ, কিভাবে সেটা কিভাবে করবেন। যেমন দেশের আপনার অর্থনীতির কথা বলবেন, অর্থনীতি পুনরুদ্ধার, দরিদ্র মানুষের ক্ষেত্রে তারা কি করবে, দেশের শিল্পায়নে কি করবে, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা কি হবে, ইত্যাদি বিষয়গুলো তখন সামনে নিয়ে আসবে। তখন একটা প্রতিযোগিতা শুরু হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে, কে কত ভালো আপনার ম্যানিফেস্টো দিতে পারে, মানুষের কাছে তুলে ধরতে পারে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এই বিষয়টা আপনার আলোচনাটা আনতে পারবেন তখন। এখন যেটা আমি একটু সূত্র ধরে বলতে চাই, অধ্যাপক প্রফেসর রশিদের গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে বাংলাদেশে যে 36 জুলাইয়ের আন্দোলনটা হলো, এটা কিন্তু ইন্ডিয়া বয়কটের একটা আন্দোলন। কেননা ইন্ডিয়া সরাসরি এখানে বলতে বাধ্য হই, ম্যাডাম খালেদা জিয়াকে হত্যা করার জন্য ইন্ডিয়ার পরিকল্পনা ছিল অত্যন্ত শক্তিশালী, এবং সেই কাজটা করেছে হাসিনার মাধ্যমে করাতে চেয়েছিল। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যেভাবে হত্যা করেছে ইন্ডিয়ার পরিকল্পনায়, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো ওয়ার্ল্ড লিডার একটা, উনি কিন্তু বাংলাদেশের নেতা ছিলেন না, শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, তিনি ছিলেন ওয়ার্ল্ড লিডার। আপনি যদি পড়ে দেখেন, সেই সময় জিয়াউর রহমান ক্ষমতায় বসে বাংলাদেশকে একটা মর্যাদার আসনে উন্নীত করেছিলেন। ওই আপনার ছিদ্র কি জানে ঝুড়ি, মানে কি তলাবিহীন ঝুড়ির যে এই উপাধিটা আমরা পেয়েছিলাম, সেটা থেকে মুক্ত করে বাংলাদেশকে একটা শক্তি হিসাবে তুলে ধরেছিলেন তিনি। শুধু ওয়ার্ল্ডেই নয়, মুসলিম ওয়ার্ল্ডকে একত্রিত করার জন্য ওআইসিতে একটা বিশাল ভূমিকা পালন করেছেন মুসলিম দেশগুলোর সাথে। সেই নেতাকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাদের লোক দিয়ে কিন্তু ইন্ডিয়া হত্যা করায়। ঠিক একইভাবে তার সহধর্মিণী যখন একটা বিশাল শক্তি হিসাবে এন্টি স্টেট এলিমেন্টের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন, এই নেত্রীকে হত্যা করার জন্য দীর্ঘ 16 বছর হাসিনা এমন কোন পন্থা নেই যেটা গ্রহণ করেনি। আমি একটু শেষ করে এই কথাটা থেকে অন্য একটা সাবজেক্টে যেতে চাই। আপনি বলছিলেন যে বন্দর ইজারা দেওয়ার ব্যাপারে যখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দিলেন, সবাই আসলে বেশিরভাগ মানুষ সেটার ব্যাপারে নেতিবাচক কথা বলেছে, কিন্তু আপনি ইতিবাচক বলেছেন। আমি ইতিবাচক বলেছি, বলেছেন যে ছোট্ট করে আপনার কাছে শুনবো, আপনার কাছে কেন মনে হয় যে আসলে ফলো করেন আমাকে, দ্যাটস থ্যাংক ইউ ভেরি না, মাচ। এটি ভাইরাল হয়েছে, হ্যাঁ, দেখতে 3 মিলিয়ন অলরেডি দেখে ফেলেছে। এটা হলো এই দেখুন, আমরা বাংলাদেশ এই আজকে 55 বছরে কোন জায়গায় কিন্তু সক্ষমতা দেখাতে পারি না। দেশ পরিচালনায় আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি রাজনীতিবিদরা। এই বন্দরগুলো বলেন কেন, শুধু বন্দর না, আপনি নদীর খেয়াঘাট আছে না, খেয়াঘাট থেকেও রাজনীতিবিদরা এখন সেখান থেকে চাঁদা তুলছে, এবং সেটা ম্যাক্সিমামই করছে বিএনপির লোকেরা, আমি সাক্ষী। সেখান থেকে চাঁদা তুলছে। এই বন্দরগুলো, যতগুলো বন্দর আছে বাংলাদেশে, প্রত্যেকটা বন্দর হলো রাজনীতিবিদদের চুষে খাওয়ার মতো একটা জায়গা। সেখানে যে যেভাবে পারে লুটতরাজ করে, তাদের লোকেরা নিয়োগ পায়, সেখানে দুর্নীতি থেকে শুরু করে রাষ্ট্র কিন্তু সেখানে বিশাল অঙ্কের টাকা থেকে বঞ্চিত হয়, এবং তারা শৃঙ্খলাবিহীন উচ্ছৃঙ্খলতা প্রদর্শন করছে টিল নাও। একটা এই বন্দরগুলো যখন লিজ দেওয়ার কথা উঠলো, তখন কারা প্রতিবাদ করলো? প্রথমত বামপন্থী আনু মোহাম্মদ, তারপরে মুজাহিদুল ইসলাম সেলিম থেকে শুরু করে বামপন্থী আর রাজনীতিবিদরা দেখলো যে বাপরে বাপ, এটা তো আমাদের বিশাল একটা ইনকাম থেকে আমাদেরকে তো এটা বঞ্চিত করছে। তখন একবারও চিন্তা করো না, যদি তারা দেশপ্রেমিক হতো, আপনি তো লিজ দিতেই পারেন। বামপন্থীরা দেশপ্রেমিক না? আমি সব ক্ষেত্রে বলবো না। এই প্রসঙ্গে আবার আপনার কাছে শুনবো, আপনার একটু একেএম পাটোয়ারির কাছে শুনি, আপনার কাছে কি মনে হয়েছে যে এই যে বন্দর ইজারা দেয়া, এটা ঠিক কাজ করেছে? আমি সেটার আগে আসার আগে যে তারেক সাহেব যে আসছে না, সেটা একটা প্রশ্ন করা হয়েছিল, সময়ের অভাবে ওই সময় উত্তরটা দিতে পারি নাই।
সেটা হলো তাহলে আমি আপনাকে আরো একটি প্রশ্ন করি যে এই যে সংকটাপন্ন অবস্থা আমাদের দেশের রাজনীতির, এটা থেকে উত্তরণের উপায় কি বা শেষ হবে সেটা কবে? বলতেছি যে এখানে যে প্রত্যেক মা, এটা একটা খুব টাসি ব্যাপার। মা সন্তানের জন্য ভালোবাসা থাকবে, সন্তান মার জন্য ভালোবাসা থাকবে। ইতিপূর্বে বেগম যে এটা দেখাইছো, তাহলে তারেক সাহেব এখন কেন আসতেছে না? এখন তারেক সাহেবের মা তো চলে গেছে, উনি তো ফেরত আনতে পারবেন উনি কি আসতেছে না আসলে নাকি না? আসবে? উনি আসতেছে না, আসার ব্যাপার চিন্তা ভাবনা হচ্ছে। উনি কেন গড়িমসি করছে, আসতে দেরি করছে কেন? প্রশ্ন তো জাতির কাছে তো এটা প্রশ্নটা। এখন একটা মায়ের প্রতি তার স্নেহ, এবং এটা ইতিপূর্বে মার প্রতি অনেকে বেগম জিয়াকে ব্লেমও করে যে মা এই যে হাওয়া হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, এগুলি বেগম জিয়া অতিরিক্ত স্নেহের জন্য এটা করছে। তাহলে মায়ের ছেলের প্রতি যে ভালোবাসা, কোনো এটা মিসআন্ডারস্ট্যান্ডিং নাই, সেটা তো আগে প্রমাণিত। কিন্তু এখন উনি আসছেন না কেন? এখন যদি ওনার জীবনটা যদি হুমকি হয়, ঝুঁকিপূর্ণ হয়, কারণ ওনার কাছে যেহেতু উনি ওই পদে আছে, তার বিভিন্ন ইন্টেলিজেন্স সংস্থা থেকে তাকে সে তো ফিডব্যাক পায়, সিআইএর থেকে পায়, অন্য অন্য জায়গাতে সংস্থা থেকে পায়, কেজিবির থেকে পায়। তাহলে নিশ্চয়ই ওনার কাছে এমন কোনো খবর আছে যেটা তার জীবন হুমকি হবে, সেই জন্য উনি আসতেছেন না। এটা আসতে হবে এমন কোনো কথা নাই। উনি দোয়া তো সৌদি আরব থেকে এখানে বসে আমরা মিলাদ পড়াই, যায় না ওরা নাজিল হয়তো। তারপরে অতীতে আমাদের অনেক লোক, যেমন বঙ্গবন্ধু জেলখানা থেকে রাজনীতি করছে না, তারপরে ম্যান্ডেলা তো জেলখানা থেকে উইন করছে, এরকম অনেক ইয়ে আছে। আর আগে তো, এখন আজকে টেকনোলজি যে অ্যাডভান্স হয়েছে, আগে তো এইরকম টেকনোলজি অ্যাডভান্স ছিল না। এটা গেলো এক। 2 নম্বর হলো বন্দরের ব্যাপারে যেটা বলা হয়েছে, যে বন্দরের ব্যাপারে হলো বন্দর দিতে পারে। তো আমাদের হক ভাই যেটা বলছে, আমি শ্রদ্ধা রেখেই বলতেছি, আমাদের তো কোনো ইনস্টিটিউটের কাজ করছে না, আমাদের আর্মিও ঠিকমতো কাজ করছে না, যেটা আমরা রেসপেক্ট করি। তাহলে আমরা কি বাইরে থেকে আর্মি আনবো নাকি? আমাদের পলিটিশিয়ানরা করতে চান, তাহলে বাইরে থেকে পলিটিশিয়ান আনবো নাকি? এখন গত রোজে স্বচ্ছতা থাকতে হবে, তো আমাদের নিজেদেরকে প্রস্তুতি নিতে হবে। আমরা সব ব্যাপারে বাইরে যাবো কেন? আর বাইরে যেতে কোনো অসুবিধা নাই। এখানে প্রশ্ন আসছে কোন জায়গায় স্বচ্ছতার জন্য। ইন্টারন্যাশনাল টেন্ডার করুক, কে বেশি বিড দেয়, কে টাকা দিবে, এটা গোপনীয় কেন? যেদিন ফাঁসির আড্ডা হচ্ছে সেদিন কেন টেন্ডার করবে? তো এইগুলি কথাগুলি যেহেতু পাবলিক প্রকিউরমেন্ট রুলে বলা আছে, একাধিক পত্রিকা দিতে হবে, জাতীয় সম্পদ, এটা কারো ব্যক্তিগত কোম্পানি না। তো সেখানে কম্পিউটারের প্রতি উনি যে শর্তে দিচ্ছে, এর চেয়ে আরও বেশি বেনিফিট আমরা পাইতে পারতাম। Right. তো সেই সেটা কেন করলো না? দেওয়াটা কোনো অসুবিধা এবং নেই। এই সরকারের সেই এখতিয়ার আছে না, কি? এখতিয়ার তো নাই। আমি প্রথমেই বলছি এখতিয়ার তো নাই। এটা আমি একমত না, এখতিয়ার থাকবে না, কেন? এখতিয়ার নাই, সরকার এখতিয়ার নাই। রাষ্ট্র এটা চালাচ্ছে না। ইন্টেরিয়াম গভর্নমেন্ট। আমাকে বলতে দেন, এটা হলো ইন্টেরিয়াম গভর্নমেন্ট। কি ইন্টেরিয়াম কাকে বলে, অস্থায়ী গভর্নমেন্ট কাকে বলে? অস্থায়ী মানে হলো অস্থায়ী। তাদের একটা রুটিন ওয়ার্ক আছে, সেটা তারা ইলেকশন রিলেটেড। এই যে এখন আমি ধরতে পারি না, সিভিল ইলেকশন কমিশন ফোন দিয়েছে, এই যে এটা আমি ওনাকেও বলছি একই কথা। এই যে এখন আমার ফোন আসছে, এখন উনি সিভিল ইলেকশন কমিশন ফোন দিয়েছে। তো এখন এখানে ব্যাপার হচ্ছে কি, এখানে ওনাদের প্রত্যেকের একটা এখতিয়ার আছে। কারণ ইন্টেরিয়াম গভর্নমেন্ট আমাদের সেম নেচার অফ গভর্নমেন্ট, আমাদের আর 3টা গভর্নমেন্ট আছে, তারা তো কোনো চুক্তি করে নাই। তারা এখন আপনি যেহেতু এটা বিতর্ক হচ্ছে, মানুষের যখন এটা নিয়ে কথা হচ্ছে, আপনি কেন দিতে যাবেন? আপনি কি ইন্টারেস্টটা কি? তো এটা তো অটোমেটিক সন্দেহ হচ্ছে। উনি দিলে দেখ, তারপরে এটা পাবলিক ইয়ে করে দেখ, আন্তর্জাতিক পত্রিকা দেখ, যারা অফার করবে বেশি Accountability-টা আসলে অ্যাকাউন্টেবিলিটি বজায় থাকতে রাখা হবে। উচিত ছিল। অ্যাকাউন্টেবিলিটি এইটা না, শুধু আমাদের সাধারণ একটা কাপ কিনতে গেলে সেখানে গভর্নমেন্ট কোন প্রসেস আছে, 3টা মিনিমাম 3টা পত্রিকা দিতে হবে। কেউ জানলো না, আর ফাঁসির দিন উনি এগুলো কেন করতেছে? ওটা তোমার দরকার নেই। ওনার Okay, okay, তার মানে আমরা ওনাদের উত্তর কোনো পেয়েছি। পার্সোনাল ইন্টারেস্ট আছে আমরা রফিক শিকদারের এখানে কাছে এখানে শুনবো। একটা কথা বলি, সেটা হলো যে ইয়াকে আমরা বিডার যে চেয়ারম্যান করছে, বিডার চেয়ারম্যান বাইরে থেকে আনছে। বিডার যখন কাজী আমিন আমাদের বন্ধু ছিল, বিডার চেয়ারম্যান ছিল, ওখানে 30 কোটি টাকা রেখে গেছে। এখন উনি এই যে আনুষ্ঠানিক কথা বলে 30 কোটি টাকার প্রায় শেষ খরচ করা। তারপরে গত কয়েকদিন আগে উনি 34 লক্ষ টাকা ক্যাশ টাকা উঠে নিয়ে গেছে, অন্য কোনো অফিসাররা সাইন করে নাই। তারপরে উনি ওনার ব্যাংকের ম্যানেজার, ওনার পরিবার তো আসলে দেশেই, উনি বাইরের মানুষ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে নিচে 5 লক্ষ টাকা বেতন দিয়া। বাংলাদেশে কোনো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 5 লক্ষ টাকা বেতন আছে? আমি তো লাইভ বলছি, উনি চ্যালেঞ্জ করুক, যেটা করে নাই। উনি 4 জন ব্যাংকে ম্যানেজারকে দিচ্ছে 5 লক্ষ টাকা বেতনে। উনি নিজে গেছে ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করতেছে, যেহেতু গভর্নমেন্টের ডিক্লারেশনে যদি আপনার 3 মাস সময় আছে, এই 3 মাস পরে ওনাকে আসলে বিদেশি বলা যায় নাকি? না, বিদেশে বলা না, পরের কথা। বিদেশে আমার দেশি হলে, সোর হলে দেশি হলে কি আসা যায়? আমার ভাই হইলো হয়তো, আপনি বিদেশি কথার আমার প্রসঙ্গ বিদেশে ধরে গেলেন কিন্তু তো? গণ্য হয়েছে, সে তো বিদেশে আছে, ঠিক আছে। সেটার চেয়ে বিবেচনা হলো যে এটা সঠিক করতেছে কিনা। উনি টেন্ডার ছাড়া এটা প্রকিউরমেন্ট করবে, একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে করে 5 লাখ টাকা বেতনে 4 জনকে নিচ্ছে উনি, ওনার বন্ধু বান্ধব এদের ঢুকাই দিচ্ছে এখানে। তারপরে সৌদি, যেখানে আগে কাজী আমি যদি একটা কাপ নিলে, এই কাপের দামটা সঠিক হয়েছে কিনা যাচাই করতো, তাহলে উনি চেয়ারম্যান হিসেবে 30 কোটি টাকা, যেখানে ওখানে এনরোল করতে গেলে যখন বিনিয়োগ করবে কেউ, অ্যাপ্লিকেশনটা ফ্রি দিতে হয়, সেখানে 30 কোটি টাকা আছে। সেখানে খরচ এই করে ব্যাপারটা বসে আছে। ক্লিয়ার করে দিই। উনি হচ্ছেন বাংলাদেশেরই মেয়েকে যেহেতু বিয়ে করেছেন, ওনার সংসার যেহেতু বাংলাদেশে, এফআর খানের মেয়ের জামাই, তো সেই ক্ষেত্রে আমরা তাকে কিন্তু বিদেশি বলতে পারি না। আমরা রফিক শিকদারের কাছে শুনবো। এম এ হক যেটি বলছিলেন যে চাঁদাবাজির ব্যাপারটা, আসলে ছোট করে উত্তর দেবেন যে বিএনপিকে আসলে সব জায়গায় চাঁদাবাজি করছে, এই অভিযোগটা কেন বারবার আসছে? দেখুন, বিএনপিকে নানান সময় নানানভাবে কিন্তু ট্যাগ লাগাইতে চেষ্টা করেছে বিভিন্নভাবে। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের লোকেরাও বলেছে, বেগম এখন খালেদা কি জিয়াকে, বিএনপি চাঁদাবাজি করছে বেগম না খালেদা আপনি জিয়াকে বলতে চান? শুনেন আমি বলি, বেগম খালেদা জিয়াকে বলেছে এতিমের টাকা মেরে খেয়েছে। 2 কোটি টাকা কিন্তু 10 কোটি টাকা ব্যাংকেই আছে।
এই মামলা কিন্তু বেগম খালেদা জিয়া 6 বছর জেল খাটছে। এখন যদি বলেন যে চাঁদাবাজির কথা, তো আওয়ামী লীগের আমলে যারা টেন্ডার পেয়ে বিভিন্ন ইজারালে যারা নিচ্ছে ওগুলো তো এখনো বাতিল করেন অনেকগুলো। আওয়ামী লীগের লোকের নামই আছে, না, না, কথা সেটা সাথে না, তারা কথা যুক্ত এক করছে। মিনিট ভাই, সেটা কত না, সরকার আপনি যারা একটু দায়িত্বে আছে আমার তারা কথা শেষ বিচার করেন। করে না, ধরে না কেন, তারপরে চাঁদাবাজ ধরে না তারপরে কেন? তারপরে আরেকটা কথা হলো এই যে পাটোয়ারি সাহেব যেটা বলছেন যে সরকার অনুমোদন করছে কেন। আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট বলেছেন যে যারাই অন্যায়ের সাথে, সন্ত্রাসের সাথে, চাঁদাবাজির সাথে জড়িত থাকবে তাদের তাদেরকে arrest করে গ্রেফতার করেন। আর আমরা আমাদের পাটোয়ারি আর ভাই আমাদের আপনি কি আমাদের বলছিলেন? আমি আর বলছি আমাদের যে- দায়িত্ব আছে শুধু আমি আমরা বলতে চাচ্ছি যে পার্টি থেকে যে যে ইয়ে করা। অন্যায় করবে সে বিএনপি, আওয়ামী লীগ, জামাতের বস্তু না। আইন অন্ধ, কানুন চোখ অন্ধ থাকবে, যারে পাবে তারে ধরে নেবে। True. এখন তারা অ্যারেস্ট না করে তারা ওই এদেরকে বিরুদ্ধে প্রপাগান্ডা ওকে, আমরা রফিক শিকদারের কাছে শুনি যা বলছিলেন। আসলে বিএনপির ব্যাপারে যেটা আপনি বলছিলেন, অনেক কিছু আসলে করছে না কিন্তু ট্যাগটা লেগে যাচ্ছে, কেন লাগছে? এটা বিএনপির, শুনেন, বিএনপির দেশে বাইরে এবং বিদেশে বিএনপির শত্রু আছে, অনেক ষড়যন্ত্র আছে বিএনপির বিরুদ্ধে। আপনারা এগুলো প্রতিরোধ করার চেষ্টা করছেন না বা করা যাচ্ছে না? হ্যাঁ, আমরা যোগ যোগ ধরে প্রতিরোধ করতে বিএনপি একটা অবিচল পিঙ্গলকের মতো দাঁড়িয়ে আছে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল। বিএনপি যতবারই সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে, এদেশের মানুষ কিন্তু বিএনপিকে নির্বাচিত করেছে। অবাধ সুষ্ঠু 91, 2001 সাল সবগুলো ফ্রি, ফেয়ার, ক্রেডিবল যে নির্বাচন বলি সেগুলো। সুতরাং বিএনপি ভালো কাজগুলো এবং জনগণের পাশে থাকে বলেই, এবং যে সকল কাজগুলো করলে জনগণের ক্ষতি হবে, যে সকল চুক্তি করলে দেশের ক্ষতি হবে, যে কাজগুলো করলে স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে, সেই কাজগুলো কিন্তু বেগম খালেদা জিয়া সরকারও করে নাই, আমাদের জিয়া রহমান সরকার করে নাই। এবং কোন রাজনৈতিক দলই করবে না সেই এবং প্রত্যাশা আরেকটা কথা রাখছি। আমি Thank একটা you বলি, আপনাকে। না আমাকে আমরা একটু ডক্টর কথা বলতে দেন। আমাদের সময় একদমই শেষ। সম্মেলন আমরা না এম না এ এটা রশিদের পাটোয়ারি কাছে- সাহেব একটা কথা উত্তর দিচ্ছি। তারেক রহমান সাহেব আজকে ভেরিফাইড, উনি ইয়াতে একটা ইয়ে লিখেছেন ওনার পেজে 29 তারিখ আজকে, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো এটা সন্তানের আমরা মতো দেখেছি, আমারও এটা পুরো আছে, দেশ দেখেছে। কিন্তু অন্য আরও সকলের মতো সেটা বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয়। স্পর্শকাতর সেই বিষয়ে বিস্তারিত বর্ণনার অবকাশ ওটা আমরা বলে দিচ্ছি এটা। তারেক রহমান আরও লিখেছেন, রাজনৈতিক বাস্তবতার সেই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া রফিক শিকদার, আমরা রাজনৈতিক জানি এবং আমরা মাতৃ আসলে স্বদেশ প্রত্যাশা প্রত্যাবর্তন আমার করছি সুদীর্ঘ দ্রুতই যেন উদ্বেগের মা প্রতিকার ছেলের অবসান দেখা হয় ঘটবে এবং বলেই আমাদের আমাদের পরিবর্তে। দেশনেত্রী খালেদা জিয়া সেখানে যেন সুস্থ হয়ে সেখানে ওঠেন। যদি কেউ বলে যে তারেক রহমান আসছে না কেন, তারেক রহমান মায়ের কাছে আসে না কেন, মায়ের প্রতি তারেক রহমানের দরদ নাই কেন, তারেক রহমানের নিশ্চয়ই মায়ের জন্য দরদ আছে। বেগম খালেদা জিয়া বারবার চেষ্টা করেছিলেন হাসিনা যেতে দেন নাই। সেই বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা রেখে এই বাংলাদেশে তিনি রয়ে গেলেন। অনেকবার বিদেশি বোর্ডগুলো বলেছিল সুচিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বাইরে দেওয়া হোক। 401 বলা ছিল মানবিক কারণে চিকিৎসার জন্য বাইরে দেওয়া হোক, দেয় নাই। আজকে তিনি মৃত্যু সন্ধি করে। তারেক রহমান সাহেব কেন আসছে না, এটা সুনির্দিষ্ট যারা আছে তারা জবাব দেখ। তারেক রহমান সাহেব তো তার মায়ের স্পর্শ পেতে চায়, মায়ের কাছে আসতে চায়, কিন্তু কেন সেটা আমরা জবাব চাই, জবাব দিতে হবে একদিন। রফিক শিকদার, আপনি গণতন্ত্রের জন্য emotional বেগম হয়ে খালেদা যাচ্ছেন। জিয়া লড়াই করেছে আজীবন। তারেক রহমানও নির্যাতিত, নিপীড়িত হয়েছে। এখনো তারেক রহমানকে নিয়ে নানা রকম কথা বলতে চাই কেউ কেউ, কিন্তু আমি বলবো আমাদের সবচেয়ে বড় বিচারক হচ্ছেন আল্লাহ। ন্যায়ের পথে, সত্যের পথে যদি থাকে, তাকে কেউ দাবা রাখতে পারে না। তারেক রহমান অবশ্যই বাংলাদেশে আসবেন, মায়ের কাছে আসবেন। জি জি, আমাদেরও কিংবা সেটি মার প্রত্যাশা, চিকিৎসা খালেদা পাবেন। জিয়ার সুস্থতা মা আমাদের সুস্থ প্রত্যাশা। হয়ে ফিরে আসবেন আমাদের আপনাকে মাঝে আবার। ধন্যবাদ, আপনি একটু আমরা যে প্রত্যাশা নিয়ন্ত্রণ করি। করুন নিজেকে। আমরা ডক্টর এম এ রশিদকে দিয়ে শেষ করবো, আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। চাঁদাবাজির কথাটাতে আসছিলাম যে আসলে বিএনপি অনেক কিছু, আমরাও এরকম জানি যে যেটা বিএনপি করেনি তারপরেও ট্যাগ লেগেছে। আর এছাড়া রাজনৈতিক দলগুলো তো নানান কারণে নানান কিছু করে থাকে। আপনার কাছে কি মনে হয় যে আসলে যতটুকু ট্যাগ লাগছে ততটুকু কি সত্যি নয়, নাকি আসলে তারা করছে? প্রথম আমি বলতে চাই যে আমি নিজেই প্রথমবার বলেছি যে বিএনপির রাজনীতি এখন খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের রাজনীতি থেকে সরে এসেছে, এটা আমরা বলতে চাই। এবং আমরা যদি এই যে খালেদা জিয়ার আজকের যে কষ্টটা, এটা যে শেখ হাসিনা সরকার করেছে বা এখানে সবাই বলেছে, তো সেই শেখ হাসিনা আওয়ামী লীগের বিচারটা যেন না হয়, সেটা তো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব অফিসিয়ালি মিডিয়াতে বলেছেন। তাহলে ওনারা আজকে যদি আওয়ামী লীগের শেল্টার দেন, ওনাদের বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট এবং এই সন্ত্রাসী খুনি লোকদেরকে ওনারা শেল্টার দিচ্ছেন, এবং সেটা কিসের বিনিময়ে শেল্টার দিচ্ছেন? হ্যাঁ, কেন শেল্টার আমি দিচ্ছেন আরেকটু সেটা বলতে জাতীয় চাই, প্রশ্ন। আরেকটু ভয় বলতে পায় চাই, ওরা আওয়ামী আমি লীগকে? আরেকটা পয়েন্ট বলতে চাই। রশিদ জার্মানিতে সাহেব যেটা বলছেন, বিজেপি যদি করি আমি একটু বলি না প্লিজ, বিজেপি বলেছেন যে বর্তমানে প্লিজ ষড়যন্ত্র করে যাদের মামলা হয়েছে আমাদের একটু বলতে দেন, তাদের please। ব্যাপারে বলেছে, কিন্তু যারা খুনি, যারা গুম করেছে, যারা হত্যা করেছে 17 বছর, না, উনি বলেছেন সব মামলা উঠায় নেবেন। সব মামলার ব্যাপারে বলেন। উনি বলছেন এটা। এখন
আমি একটু কথা বলতে চাই যে ন্যাটসিদেরকে জার্মানিতে নিষিদ্ধ করা হয়েছে, অথচ ন্যাটসিরা জার্মানি জাতির জন্য কোনো কিছু অন্যায় করেনি। তাদের ভালোটা তারা করেছে, তারা বহির্বিশ্বে তারা আগ্রাসন চালিয়েছে বলে তাদেরকে বিচার হয়েছে। আর আওয়ামী লীগ এখানে দেশকে ধ্বংস করেছে, আওয়ামী লীগ এখানে ভারতের হাতে দেশকে কলোনি বানিয়ে দিয়েছে, এবং আওয়ামী লীগের রাজনীতি মানে এই দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান আছে। উনি পোর্টের কথা বললেন, বিগত সরকারের ব্যর্থতার কারণে এই যে বাইরের দেশের কোম্পানিকে আমাদের পোর্ট তুলে দেওয়া হয়েছে। যদি বিগত সরকারগুলো এই প্রতিদিন যে ঘুষ দুর্নীতিবাজদের জন্য এই যে ব্যবসায়ীরা, যেটা আমাদের অর্থনীতির প্রাণশক্তি চিরাং পোর্ট, এক্সপোর্ট ইম্পোর্ট, কেউ ইম্পোর্ট করলে এক্সপোর্ট করলে ঘুষ দিতে হতো। আপনি যদি নিরপেক্ষ যদি এখন তদন্ত কমিশন হয়, দেখা যাবে এমন কোনো ব্যবসায়ী নেই, যদি আপনি পিছনে বলেন যে ব্যবসায়ীদেরকে রিপোর্ট করতে, দেখবেন বাংলাদেশ ছোট ব্যবসায়ী, এসএমই অত বড় ব্যবসা সবাই এই জায়গায় অতিষ্ঠ। তো এইটা থেকে ব্যবসায়ীরা মনে করেন যে এখন কালকে পেপারে ছিল যে এটাতে যানজট চলে গেছে। যদি ব্যবসায়ীরা দেখতে চায় আমার লাভ কী, তো সরকারের ব্যর্থতার কারণে আজকে আমরা বিদেশিদের কাছে তুলে দিয়েছি। ইভেন আজকে আমার দেশ রিপোর্ট করেছে, আমি দেখেছি যে আমার দেশে ইভেন এখন যে দলগুলো, যে বিদেশি কোম্পানিগুলো এখানে ইজরা নিতে পেরেছে বা এসেছে, এখানে শেখ হাসিনা পরিবারের বহু সদস্য আমার দেশ রিপোর্ট করেছে যে তারা এই দেশের এজেন্ট। তাহলে তারা এই টাকাগুলো চলে যাবে দেশের বিরুদ্ধে। কারণ এই যে আমাদের সাবরেশন চৌধুরী থেকে শুরু করে তার কোম্পানি, সব কোম্পানির নাম এসেছে আজকে আমার দেশে। তো ওরা মানহানি মামলা করুক, ওরা চ্যালেঞ্জ করুক যে কোম্পানিগুলো জড়িত না। তাহলে এই যে একটা রাজনীতি, বাংলাদেশের মানুষ ট্যাক্সের ভ্যাটের টাকা দিয়ে এই এমপিদেরকে বেতন দিবে, তারা গাড়ি কিনবে, তারা বাড়ি প্লট নিবে, আর দেশের মানুষের সাথে ধোক্কা দিবে। এই রাজনীতি থেকে আমরা বেরোতে চাই, আমরা তেলবাজি রাজনীতি থেকে বেরোতে চাই। যারা জনপ্রতিনিধি হবে তার জনগণের কথা বলবে, তারা কোনো একজন ব্যক্তিকে নিয়ে তার পূজা করবে না। খুব আমরা সুন্দর চাই কথা এরকম একটা বলেছেন পরিস্থিতি আপনি, তৈরি হোক। ডক্টর আমির আর রশিদ। একটা কথা বলেছে ভূমিকম্পের কথা, ভূমিকম্পে ডিসেন্ট্রালাইজ। আমরা ভূমিকম্প নিয়ে অন্য একদিন আলোচনা করব। আমরা খুব ছোট্ট করে বললেন কর্নেল এম এ হক, আপনার কি মনে হচ্ছে যে এই থেকে উত্তরণের উপায় কি? এই যে রাজনৈতিক দলগুলো এমন হয়ে যাচ্ছে, এই রাজনৈতিক দলগুলো যেহেতু দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলো একটা প্রতিগন্ধময় পরিবেশে রয়েছে, এই রাজনীতিবিদরা নিজেরাই এই অবস্থার সৃষ্টি করেছেন, তারাই দায়ী এই ক্ষেত্রে। এখন তাদেরকে সংশোধন করে, আমি বলবো যে পরিপূর্ণভাবে সংশোধন করে দেশপ্রেমিক হতে হবে সবাইকে। দেশের স্বার্থই একটা স্লোগান, যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এটা তো এখন অনেক রাজনৈতিক দলগুলোর কাছে ব্যক্তির স্বার্থটা এখন প্রাধান্য হয়ে থাকছে। এবং একমাত্র অন্ধ আনুগত্যটা বাংলাদেশে জন্য খুবই ক্ষতিকর। মানে আমরা নেতার কোনো দোষ দেখি না, নেতার দোষ হলে এটা সমালোচনা করা যাবে না। সমালোচনা করলেই আপনি দল থেকে বহিষ্কার, আপনি দলের বিরুদ্ধে কথা বললেই দল থেকে বহিষ্কার। এই যে একটা খারাপ একটা আমি বলবো যে নীতি, এই নীতি থেকে যতক্ষণ পর্যন্ত বের হতে না পারবে রাজনৈতিক দলগুলো কিছু ভালো কিছু দিতে পারবে না। আপনি বলবেন, আপনার বিরুদ্ধে দেখবেন আপনার লুঙ্গি নিয়ে টানাটানি শুরু করে দিচ্ছে। এটা তো হওয়া উচিত না। একেএম পাটোয়ারি, এই যে পূজা যে করছে আসলে দল পূজা বা ব্যক্তি পূজা, খুব ছোট্ট করে বলেন এর থেকে বের হবে কিভাবে বা বের হতে পারবে কিনা? এটা নেতারা যদি চায়, কারণ তোষামোদি পছন্দ করে সবাই, তেল মর্দন করা খুব ভালো লাগে, মজা লাগে, কিন্তু যখন তেল দিতে থাকে, তেল যখন মজা আসে যায়, তখন আর তার হাতে তেল থাকে না, তখন আবার সে পার্টি থেকে বাইরে হয়ে যায়। তো এইটা আমাদের নেতা নেত্রীরা যদি তেল নেওয়াটা বন্ধ করতো, যেন এটা যে করবে তার পানিশমেন্ট হবে, প্রমোশন হবে না। প্রশংসা শুনবে কেন? প্রশংসা করবে জনগণ প্রশংসা করছে কিনা। নেতা নেত্রীরা প্রশংসা করতে আসবে, তারা কাজ করবে। যদি আমাদের নেতা নেত্রীরা বলে যে তোমার ওই কাজের দিকে মনোনিবেশ করা, প্রশংসাগুলি তারা বিশ্বাস না করলে তাদের প্রশ্রয় দেয়। প্রশংসাকারীকে, তোষামতকারীকে তো তারা এমপি পদে বানাচ্ছে, মন্ত্রী বানাচ্ছে। যাই তোষামতি না করতে সেটা 100 গজ দূরে চলে যাচ্ছে। তারা দেশ চালা, তারা এইটুকু বুঝতে পারে না। তো এটা বুঝতে পারে না দেখে তো বুঝতে পারে না যে তারা তো সাফারিং তো হচ্ছে কেন? হচ্ছে তো এইসব কারণের জন্য। আজকে যেন জাতি চাচ্ছে আন্না হাজারিকে, তারা জনাল হাজারি নিয়ে আসতেছে, সন্ত্রাসীরা নিয়ে আসছে। এটা কারা দিচ্ছে? নেতৃত্বরাই তো দিচ্ছে না। নমিশন নিয়ে ভালো লোকদের নমিশন না দিয়ে সন্ত্রাসীদের দিয়ে দিচ্ছে। তো সেই জন্য কি এটা তারা প্রজনন কেন্দ্র করছে, এটারে প্রজনন করছে। এখনও দেখে বিএনপি কি করছে, বিএনপি যারা বিট্রে করছে 1-11 সময় খালেদা জিয়ার লোক যে পিছিয়ে ছুরি মারছে তাদের নমিনেশন দিছে, যারা জেল খাটছে তাদের দেয় নাই। তো সেটা কি করো? তার মানে পার্টি এটা শুধু এটা বিএনপি না, শুধু বিএনপি না, এটা আওয়ামী লীগে করে, সকল পার্টি একই কাজ করে। কিন্তু আবার তারা যে ভালো লোক খোঁজে, ভালো লোকের কথা বলে। তো ভালো কথা বলা আর ভালো কথা বিশ্বাস করা এক জিনিস না। আচ্ছা, আমরা এই নমিনেশনের ব্যাপারটাতে শুনি। এই কমপ্লেন আগেও এসেছে বিএনপির ব্যাপারে যে যারা তেগি নেতা ছিলেন তারা নমিনেশন পাননি, অন্যরা মাঝখান থেকে পেয়ে গেছে। না, আমিও প্রত্যাশা করি যে তেগি যারা নির্যাতিত, যারা নিপীড়িত, যারা সৎ নিষ্ঠাবান, যারা জনগণের কাছে যায় বা জনগণের কাছে যাদের লেজিটিমেসি আছে,
ওই সকল নেতৃবৃন্দকে নমিনেশন দেওয়া হোক এবং দেওয়া এবং হবে। এটি কিন্তু পরিবর্তন হবে, প্রাথমিকভাবে একটি দিয়েছে প্রাথমিকভাবে সেটি হয়েছে বলেছে। এবং এটা কতটুকু এখন পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, হলে তারা কতটুকু পাবেন? পরিবর্তন হবার কথা আমরা শুনেছি, পরিবর্তন হলেই পরে বলতে পারবো কতখানি পরিবর্তন আপনারা হয়েছে। কতটুকু ভরসা তবে রাখতে পারছেন? আমরা ভরসা রাখছি যে নিশ্চয়ই যারা ত্যাগী এবং যারা ভরসা রাখলে তাহলে এই কোন যারা দলগুলো কেন নিপীড়িত সৃষ্টি হচ্ছে? নির্যাতিত, দলের মধ্যে অসংখ্য প্রার্থী আছে এবং দীর্ঘ 17 বছর আমরা নির্বাচন করতে পারি নাই, অনেক বড় দল, সেই জন্য প্রতিযোগিতা আছে। প্রতিযোগিতা করতে গিয়ে অনেক সময় বিচ্ছিন্ন ঘটনাও হচ্ছে, আমি অস্বীকার করবো না আপনার কাছে। সুতরাং এগুলো আমরা মিনিমেজ করি, তো আমরা সামনের দিকে যেতে হবে। আর আমাদের যে রাজনীতিটা, আমাদের রাজনীতি তো সৃষ্টিশীল, জনমুখী, কল্যাণমুখী। সুতরাং অন্যান্য রাজনৈতিক দলের আমরা চাই আরও ভালো রাজনীতি করতে হবে দেশে, দেশটাকে আমাদের আগে দেখতে হবে, দেশটা সবার আগে। সুতরাং আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা সেই রাজনীতি করতে চাই যে রাজনীতি এই নতুন ধারার রাজনীতিকে জনগণের আমরা শুভ কামনা জানাই। এবং সেদিকে আমরা এগিয়ে যেতে চাই। দিয়ে শেষ করব, এই সংকটপূর্ণ অবস্থা থেকে উত্তরণের উপায় কি? আমাদের আদর্শ দিকে যেতে হবে। আমরা যেভাবে খালেদা জিয়ার জন্য আজকে দোয়া করতে পারতেছি, জিয়া রহমানের জন্য করতে পারতেছি, যেন আগামী প্রজন্ম এখনকার নেতাদের জন্য দোয়া করতে পারে, মন থেকে রেসপেক্ট করে। সেই জন্য এখনকার যারা নেতৃত্ব দিবে তাদেরকে আদর্শিক হতে হবে, দেশের মানুষের কমিটমেন্টকে তার ধরে রাখতে হবে এবং তাদেরকে দেশের ইন্ডিপেন্ডেন্সি, দেশের সার্বভৌমত্ব, দেশের অর্থনীতির মুক্তি, দেশের আপনার চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ডেভেলপ করা, জনগণের প্রত্যাশাগুলো পূরণ করতে হবে, তাহলে মানুষ সামনে মনে রাখবে। অনেক ধন্যবাদ আপনাদের চারজনকেই আমাদের আজকের এই আয়োজনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, যারা এতক্ষণ চ্যানেলের রাউন্ড টেবিলের আয়োজনের সাথে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং খালেদা জিয়ার সুস্থতা আমরা কামনা করছি। এছাড়াও রাজনীতিতে যেসব সংকটপূর্ণ অবস্থা আছে সেইগুলো থেকে আমরা দ্রুতই উত্তরিত হয়ে একটি নির্বাচনের দিকে এগিয়ে যাব, সেই প্রত্যাশায় চ্যানেলের রাউন্ড টেবিলের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।